ইরান ইসরায়েল সংঘাত যেন থামার কোনো লক্ষণ নেই। সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বাড়ছে। প্রভাবশালী দেশগুলোর এই সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দিন দিন বাড়ছে। হামলার পাশাপাশি কথার লড়াইও জমে উঠেছে। এ নিয়ে আজ কথা বলবো। আমাদের সঙ্গে আছেন তুরস্কের আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম এবং সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। সিরাজুল ইসলাম, ইরান ইসরায়েল দুপক্ষের কেউই এখন পর্যন্ত হামলা বন্ধ করেনি। কিছুক্ষণ আগে আমি যেটা দেখে আসছিলাম, 8টার কিছু পরে বাংলাদেশ সময় ইসরায়েল লক্ষ্য করে ইরান আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং খুব ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ঘিরে। ডোনাল্ড ট্রাম্প নানান সময় নানান ধরনের মন্তব্য করছেন, হেয়ালি করছেন, ইত্যাদি মন্তব্য করছেন। কি দেখেন এখন পর্যন্ত? আপনাকে ধন্যবাদ সহ আলোচক নাজমুল ইসলামকে। সাথে সাথে শুভেচ্ছা এবং অভিনন্দন, শুভকামনা সবাই আমাদের 71 টেলিভিশনের এই মুহূর্তে যারা দেখছেন বা যারা দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা শুভকামনা। ইসরায়েল ইরান যে যুদ্ধ আজকে 7ম দিনের মতো চলছে, তাতে যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে খুব সহজে মনে হয় এই যুদ্ধ থামবে না, এরকমই ইঙ্গিত আমি মনে করছি। অবশ্য একটি আশার আলো আছে পাশে, সেটি হচ্ছে যে চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট দুজন কথা বলেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন এবং তারা দুজনই এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে একই ধরনের মনোভাব পোষণ করেছেন, একই ধরনের মতামত ব্যক্ত করেছেন। এবং ওই ফোন আলাপে প্রেসিডেন্ট শি জিনপিং জোরালোভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলকে নিন্দা করেছেন, ইসরায়েলের সমালোচনা করেছেন এই যুদ্ধ শুরুর জন্য। অর্থাৎ এই যুদ্ধ শুরুর জন্য ইসরায়েলকে তিনি দায়ী করেছেন এবং এই যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলকে পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেছেন এবং তিনি বলেছেন যে ইসরায়েলকে দ্রুত এই যুদ্ধ বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। আর ওই টেলিফোন আলাপে প্রেসিডেন্ট পুতিন তিনি যুদ্ধ বন্ধের ব্যাপারে মধ্যস্থতা করার ক্ষেত্রে তিনি নিজেকে প্রস্তুত বলে ঘোষণা করেছেন, নিজের আগ্রহের কথা, প্রস্তুতির কথা জানিয়েছেন। আমরা জানি এই যুদ্ধ শুরুর প্রথম দিকেই প্রেসিডেন্ট পুতিন এই একই কথা বলেছিলেন এবং তিনি যুদ্ধ চাইছেন না। তিনি বলেছিলেন এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত, এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে চান, মধ্যস্থতা করতে চান। এইদিকে আপনি যে কথা বলছিলেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক এক সময় এক এক কথা বলছেন এবং যা বলছেন আমি মনে করি যে সেটি সত্যি। ডোনাল্ড ট্রাম্পের আসলে তার নিজস্ব কোনো অবস্থান নেই, কখন কি বলেন আর কার সাথে কি বলেন এবং কোন কথার কি মানে দাঁড়ায়, কোন কথা কোথায় যায় এবং কোন কথা রাখা জরুরি, কোন কথা বলা জরুরি, কোন কথা না বলা জরুরি, এগুলো কোনোটাই তিনি জানেন, বোঝেন বা মানেন কিনা সেটা নিয়ে তো আমাদের এক ধরনের পর্যবেক্ষণ আছেই পরিষ্কার। তো সবকিছু মিলে আমি মনে করছি যে আমি প্রথম থেকে বলে আসছিলাম যে খুব শক্তিশালী কোনো মধ্যস্থতাকারী যদি এই যুদ্ধের মধ্যস্থতায় এগিয়ে না আসে তাহলে যুদ্ধ সহজে বন্ধ হবে না। কারণ হচ্ছে যে এই যুদ্ধটা মূলত ইসরায়েল এবং ইরান এমন দুই পরস্পর বিরোধী দেশ বা শক্তি যারা একে অপরের অস্তিত্বকে মেনে নিতে পারে না। সেক্ষেত্রে এবং একটা বড় রকমের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। ইসরায়েল তার যে অপরাজিত একটা শক্তি, এই যে মিথ তৈরি করা হয়েছে, এই ইরান তার উপরে হামলা চালিয়ে বা তার উপরে যে পাল্টা হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ইসরায়েলের কিন্তু একটা অপমানজনক অবস্থায় পড়ার কথা। আবার ইরান যদি এই যুদ্ধে পরাজিত হয় বা পিছিয়ে আসে তাহলে তার মধ্যপ্রাচ্যে তার অবস্থান থাকবে না, এমনকি তার সরকার এবং তার রাজনীতি, তার ইসলামী সরকার ব্যবস্থা অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে ইরানেরও পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। এই জায়গায় যদি কোনো শক্তিশালী দেশ এগিয়ে আসে, আমেরিকার এগিয়ে আসার কোনো সুযোগ নেই, কারণ আমেরিকার পক্ষ নিয়ে ফেলেছে। সেক্ষেত্রে রাশিয়া এবং চীন মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পের উপরে প্রেসিডেন্ট পুতিনের একটা বিশেষ প্রভাব আছে, এটা আমরা অনেক আগের থেকে জানি। এই প্রভাব এবং আন্তর্জাতিক অঙ্গনে চীন এবং রাশিয়ার যে অবস্থান, শক্তিশালী অবস্থান অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক দিক দিয়ে, এই সমস্ত জায়গা থেকে দুটো দেশ যদি এগিয়ে আসে তাহলে যুদ্ধ বন্ধ হতে পারে বা বিরতি হতে পারে। আদারওয়াইজ এই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখছি না। যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে ক্রমেই বাড়বে এবং আমি আবারও বলছি দুটো দেশই
অস্তিত্বের প্রশ্নে সংকটের মুখোমুখি হবে। অধ্যাপক নাজমুল ইসলাম, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন গত 7 দিন এবং আজকে পর্যন্ত? যেমন সিরাজুল ইসলাম বলছিলেন যে ইসরায়েল মানে একটা ইমেজ ছিল যে একটা অপরাজেয় শক্তি, তার অনেকগুলো প্রতিরোধ ব্যবস্থা আছে, সহজে সেটা ভেদ করা যাবে না, সেটা একেবারে অজেয় এরকম। সেই জায়গায় আঘাত, অনেকেই বলছেন নিশ্চয়ই আঘাত, কিন্তু তারপরেও আসলে আসলে কি দেখেন এখন? গণমাধ্যম বলেন বা বিভিন্ন জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম দুটো, মানে মেইন স্ট্রিম গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে কোথা থেকে মানুষ তথ্য নেবেন, কিভাবে নেবেন, কোনটা অথেন্টিক না, নানান ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে যদি একটু সামারি করেন। অনেক ধন্যবাদ। আমার সহ আলোচক, ওনাকে অনেক ধন্যবাদ। আসলে যুদ্ধের বিষয়টা আমরা সবসময় জানি, যুদ্ধ সবসময় হচ্ছে একটা আপনি কে কত বেশি প্রোপাগান্ডা তৈরি করতে পারে। সো এটা যুদ্ধের একটা অংশ। আমাদের এখানে যেহেতু আমরা এখন যদিও একদমই ইরানের জায়গা থেকে বলতেছে যে তারা গত কিছুদিন আগেই আমরা দেখেছি যে ইরানের যেখানে তারা বললো যে তারা এখন ফুল স্কেল অফ ওয়ারের মধ্যে আছে। তারপরও আমরা এখনো পর্যন্ত এটাকে একদমই ফুল স্কেল ওয়ার হিসেবে ধরে নিচ্ছি না, যদি একাডেমিক জায়গা থেকে বলি। যেটা দেখা যাচ্ছে অবশ্যই দুইটা দেশের মধ্যে যে বিষয়টা খুবই স্পষ্ট, তারা এক দেশ আরেক দেশকে অ্যাটাক করতেছে। কিন্তু এখানে একটা বিষয় আমি স্পষ্ট বলি, ইরান যেটা করেছে অবশ্যই এটা যে বিষয়টা ইসরায়েল যে জিনিসটা, যে ডক্ট্রিন, যে ন্যারেটিভ তৈরি করেছে নিজেদের ব্যাপারে যে তাদেরকে কেউ টাচ করতে পারে না, এখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট হওয়া উচিত। ইসরায়েল শুধু এই বিষয়টা পুরো বিশ্ব সাথে সাথে তাদের জনগণকে এটা বুঝিয়েছিল যে আমাদেরকে কেউ টাচ করতে পারবে না, আমাদের যেই যে জিও সিকিউরিটি আমরা তৈরি করেছি এই যে অঞ্চলটাতে আমরা একটা মানে পাওয়ারফুল স্টেট হিসেবে নিজেদেরকে দাঁড় করেছি, এখানে কেউ টাচ করতে পারবে না। ইরান সেই জায়গা থেকে টাচ করতে পেরেছে। আর সেকেন্ড পয়েন্ট থেকে যদি বলি যে আপনি যে বিষয়টা বলেছিলেন যে তথ্য নেওয়ার ব্যাপারটা, আসলে এটা খুবই খুবই কনফিউজিং সবসময়ই থাকবে। এখানে আমরা যেহেতু আমরা এখন দেখেছি যে ইসরায়েলের ভিতরে কিন্তু আপনার পারমিশন নাই, আপনি চাইলেও যে তথ্যগুলা কি হচ্ছে ওখানের ভিতরে, তারা তাদের নিজস্ব মিডিয়ার উপরে কিন্তু এখন এক ধরনের ইম্পোজিশন আছে, চাইলেও হচ্ছে ওখানে কি হচ্ছে কেমন হচ্ছে এবং কি ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো আছে তাদেরও অ্যাক্সেস নাই। আমরা এক্স্যাক্টলি আসলে সিচুয়েশনটা ভিতরে কি হচ্ছে ওটা কিন্তু দেখতে পাচ্ছি না। তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট, ইসরায়েল যেই আলোকে এক্সপেক্ট করেছিল যে আমরা ইরানের উপর অ্যাটাক করার পরে হয়তোবা ইরান খুব দ্রুত বা সামহাও হচ্ছে ইরান দ্রুত টেবিলে বসে বা হচ্ছে সামহাও একটা নেগোসিয়েশনের জায়গায় চলে যাবে বা পাল্টা আঘাত করলো, ওইটা আমাদের যে ক্যাপাসিটি আছে টেকনোলজি তা দিয়ে আমরা দমন করে নিতে পারবো। কিন্তু বাস্তবতাটা হলো আমরা দেখেছি যে ইসরায়েল আসলে সেই আশানুপাত কিন্তু রেজাল্ট পায় নাই। এমনকি এই জন্য ইসরায়েলকে এখন বারবার আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকাকে সামহাও হচ্ছে এটাতে ইনভলভ করতে চাচ্ছে, কারণ আমেরিকা যদি এখানে না আসতে পারে ইসরায়েল কিন্তু তার আলোকে সে যেটা এক্সপেকটেশন সেটা পাচ্ছে না। আরেকটা বিষয় হলো আমরা এটা অনেকটাই দেখেছি যে ইসরায়েলের কাছে যেই ক্ষমতা সম্পূর্ণ বোম বা ওয়েপন্স প্রয়োজন, বিশেষ করে যে ইরানের যেই স্পেসিফিক যেমন পোদ্রো যেখানে হচ্ছে সবচেয়ে স্ট্রং যে নিউক্লিয়ার যে পাওয়ার বিলটা আছে সেটার উপরে যদি অ্যাটাক করতে হয়, ইসরায়েলের পক্ষে এটা করা পসিবল না, কারণ এটার জন্য হচ্ছে তার আমেরিকার একদম ডিরেক্ট একটা হেল্প লাগবে, কারণ ওই বোমটা পৃথিবীতে শুধুমাত্র আমেরিকাতে আছে। তো এই অনেকগুলো জায়গা থেকেও যদি আমরা ধরে নিই, এটি স্পষ্ট যে ইসরায়েল তার নিজের পক্ষে এই জিনিসটা করা সম্ভব না, তাকে আমেরিকা এমনকি তার যে পার্টনার বা অ্যালাই দেশগুলো আছে এটাকে নিয়ে আসতে হবে। এখানে আরেকটা কিছু বিষয় কিন্তু আমাদের দেখতে হবে, ইরান যে আজকের এই পর্যায়ে আসছে সেটা যদি আমরা দেখি যে গত অন্তত 10 বছরে যদি অ্যানালাইসিস দেখি যে গত 10 বছরে ইরান কিন্তু তার একটা স্ট্রং পাওয়ার হোল্ড তৈরি করছে কিন্তু এই রিজিয়নে। যেমন আমরা সিরিয়ার কথা বলতে পারি, আমরা ইরাকের কথা বলতে পারি, আমরা ইয়েমেনের কথা বলতে পারি। আমরা যদি এই অঞ্চল পুরোটাই দেখি যে ইরান কিন্তু তার স্ট্রং হোল্ড তৈরি, এবং লেবাননের কথাও কিন্তু বলতে পারি। কিন্তু এই যে গত 2 বছরের মধ্যে কিন্তু প্রতিটা জিনিসে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ইরানের একটা ডিক্লাইন ছিল, এটা আমাদেরকে জিও পলিটিক্সের জায়গা থেকে এটা মানে এটা স্পষ্ট ছিল। কিন্তু এর মানে এই না যে ইরানের পক্ষে মানে সে নিজে একজন একটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি হিসেবে সেই ইসরায়েলকে হচ্ছে অ্যাটাক করতে পারবে না। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে হচ্ছে মিসক্যালকুলেশন করেছে ইসরায়েল।
আর এই মিসক্যালকুলেশন করে সে হচ্ছে ইরানের উপরে অ্যাটাক করছে, কারণ সে মনে করছে যে লেবাননটা সে মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসতে পারছে, সিরিয়াতে সামহাও সে নিজের একটা অবস্থান তৈরি করতে পারছে। অন্যদিকে হচ্ছে আমরা যদি ইয়েমেনের কথা বলি বা অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেখানে সে কন্ট্রোল আনাতেই সে কিন্তু এই মিসক্যালকুলেশন করে ইরানের উপরে ডিরেক্ট একটা অ্যাটাকে গেছে। এরপর আরেকটা পয়েন্ট আমরা যদি দেখি যে কেন হচ্ছে ট্রাম্প এই যে এখন একটা সংঘাত আমরা দেখতে পাচ্ছি, কেন ডিরেক্টলি সে অ্যাপ্রুভ করছে কিন্তু বলতেছে না, যে অ্যানাউন্স করতেছে না যে হ্যাঁ আমেরিকা এটার পার্ট, কিন্তু আমরা সবাই জানি এটার ব্যাকগ্রাউন্ডটা আসলে মূলত সব ধরনের হেল্প, সব ধরনের যেটা সফিস্টিকেটেড ওয়েপন্স হতে পারে, যে ধরনের টেকনোলজিক্যাল হেল্প হতে পারে, সব কিছু আমেরিকা থেকে আসতেছে। তারপরেও কেন হচ্ছে ট্রাম্প এই জিনিসটা ডিরেক্টলি ইনভলভ হচ্ছে না, এটার মূল জিনিসটা যেটা আমরা সবসময় বলি যে ক্লাসিক্যাল ওয়ারগুলোতে বা ক্লাসিক্যাল যে রিয়েলিস্ট যে শক্তিগুলো যখন তাদের দুই পক্ষের সাথে যায়, তখন তারা একটা জিনিস সবসময় বারবার ক্যালকুলেট করে যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, যে হচ্ছে আমরা এই যুদ্ধে যদি জড়াই এরপর আমাদের কি হবে, এর রেজাল্ট আমরা কি পেতে পারি। যেমন এটা একটা সুন্দর উদাহরণ আমরা দেখতে পারবো যে আমেরিকা গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত, যদি আমরা ভিয়েতনামের কথা বলি, কিউবার কথা বলি, ভেনেজুয়েলার কথা বলি, তারপর হচ্ছে আমরা যদি বলি আমাদের আফগানিস্তানের কথা বলি, ইরাকের কথা বলি, প্রতিটা জায়গায় আমেরিকা যে প্রত্যাশা নিয়ে যুদ্ধের সাথে জড়ায় বা যে ধরনের আমরা একটা ডক্ট্রিন বা আমাদের মাথায় একটা থাকে যে একটা সুপার পাওয়ার, তার যে পাওয়ার হোল্ড করে সে যাবে এমনকি সাথে সাথে এটাকে ক্যাপচার করবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু শুধু আমেরিকার জন্য বিষয়টা এমন না, আমরা রাশিয়ার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখেছি যে যেই স্টাইলে তারা মনে করেছিল যে ইউক্রেনে যাবে, তারা ইমিডিয়েটলি হচ্ছে ইউক্রেনটাকে হচ্ছে তাদের যে যেমন ইচ্ছা সেভাবে তারা নিয়ে আসতে পারবে, বিষয়টা কিন্তু এরকম হয় না। কারণ যুদ্ধ যখন হচ্ছে ত্রিপাক্ষিক হয়ে যায় তখন আমরা যেটা দেখি যে এখানে অনেকগুলো পক্ষ কিন্তু চলে আসে। তো এই অনেকগুলো পক্ষে চলে আসার কারণে এখানে আসলে উইন উইন সিচুয়েশন বলতে আসলে কিছু থাকে না, এখানে আলটিমেট একটা কন্টিনিউয়াস একটা যুদ্ধের মধ্যে জড়াতে হয়। তো এই জন্য আমেরিকা অন্তত পক্ষে আমরা এখন পর্যন্ত যদি দেখি অ্যাজ এ রেশনাল স্টেট হিসেবে তার পক্ষে আসলে ইমিডিয়েটলি যে হচ্ছে একটা মানে খুবই ধরে নিলাম যে হচ্ছে নিউক্লিয়ার একটা ওয়েপন্স ইউজ করে ফেললাম বা হচ্ছে সবচেয়ে হাইলি সফিস্টিকেটেড ওয়েপন্স ইউজ করলাম ইরানের উপর, এতে আমরা জিতে যাবে, এটা আসলে সম্ভব। এটা কোনো রেশনাল স্টেট যত বড় সুপার পাওয়ার হোক না কেন যদি আমরা দেখছেন না। জি, সিরাজুল ইসলাম, মানে ইরানকে এই যুদ্ধে টেনে নিয়ে এসে নিশ্চয়ই ইরান অনেকে ভেবেছিল বা এখনো অনেকে ভাবেন যে ইরান আসলে কতদিন টিকে থাকতে পারবে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই অ্যালাইয়ের সঙ্গে, যদি তার বন্ধুরা সরাসরি যেমন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে যেভাবে দাঁড়িয়েছে অস্ত্র দিয়ে, টেকনোলজি দিয়ে বা মানসিক জোর দিয়ে, অর্থ দিয়ে, সব মিলিয়ে সেরকম যদি ইরানের বন্ধুরাও একই রকমভাবে না আসে, কতদিন আসলে টিকে থাকতে পারবে? বা সেক্ষেত্রে এরকমও কি না যে আপনি সেখানে কাজ করেছেন দীর্ঘদিন, আপনি তেহরানে সাংবাদিকতা করেছেন, রেডিওতে ছিলেন, আমি যতটুকু জেনেছি, সেই জায়গা থেকে আপনি আসলে কি দেখেন এই যুদ্ধে ইরানকে এনে? ইরান যদি এখানে জিতেও যায় এই যুদ্ধে, তারপরেও তার যে ক্ষতি হবে তার অস্ত্র ভাণ্ডারে বা তার অবকাঠামোয়, সেটাও আসলে ইরানের জন্য, ওই অঞ্চলের জন্য ক্ষতি কিনা? আপনি যে প্রশ্ন করেছেন তার আসলে অনেকগুলো দিক আছে। আমি প্রথম যে দিকটা নিয়ে বলি আগে, সেটি হচ্ছে যে ইরানকে যুদ্ধে টেনে এনেছে ইসরায়েল এবং তাকে মদত দিয়েছে আমেরিকায়, এতে কোনো সন্দেহ, এটা আমাদের কাছে একেবারেই পরিষ্কার। এখন ইসরায়েল যদি শুধুমাত্র ইসরায়েল, আমি তো আসলে ইসরায়েলকে বলি আমেরিকার একটা ঘাঁটি, ইসরায়েল তো আসলে অ্যাকচুয়ালি দ্যাটস নট এ কান্ট্রি, দ্যাট ইজ এ মিলিটারি বেস অফ দ্য ইউএসএ। সেই জায়গা থেকে ইরানকে যুদ্ধ করতে হচ্ছে মূলত আমেরিকার সাথে। কিন্তু তারপরেও যদি আমি তর্কের খাতিরে বা এই কনটেক্সটে ধরে নিই যে ইসরায়েল ইজ এ সভরেন কান্ট্রি, যদি ধরে নিই, তাহলে শুধুমাত্র ইসরায়েল যদি ইরানের সাথে যুদ্ধ করে তাহলে আসলে পরিষ্কার হয়ে যাবে খুব, মানে ইসরায়েল কতটা শক্তিশালী আর ইরান কতটা শক্তিশালী। দয়া করে আমেরিকা ইসরায়েলকে একটু দিক না এই লড়াইটা করতে। আমি শুধু এই কথাটুকু বলবো যে আমেরিকা ইসরায়েলকে শুধু লড়াইটা করতে দিক না, ইরানের সাথে যে একা একা লড়ো, কতটা শক্তি আছে দেখি। তো আসলে ইসরায়েল ইরানের কাছে মোটেই টিকতে পারবে না, একেবারে টিকার কোনো কারণই নেই। অনেকগুলো কারণে ইসরায়েলের চেয়ে কোনো অংশেই ইরান সামরিক দিক দিয়ে পিছিয়ে না।
ইরান ভৌগোলিক দিক দিয়ে ইসরায়েলের চেয়ে বহু গুণ বড়। তারপরে ইসরায়েলের চেয়ে সামষ্টিকভাবে ইরানের অর্থনীতি বড়। ইসরায়েলের চেয়ে বহু গুণ বেশি ইরানের জনসংখ্যা। ইসরায়েল যে চেতনা নিয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করবে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী চেতনা নিয়ে ইরান ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে। সেই চেতনার জায়গা দুটো জিনিস, একটা হচ্ছে যে ইরানের জাতীয়তাবাদী চেতনা আর ইরানের শিয়া মাযহাবগত চেতনা। ইয়া হোসেন বলে যখন ঝাঁপিয়ে পড়বে তখন পিছনে কি হচ্ছে না হচ্ছে এগুলো ভাববেই না ইরানিরা। লাখে লাখে জীবন দেবে, এটা জীবন দেওয়া কোনো ব্যাপার না ইরানিদের জন্য। তো যে জাতি জীবন দিতে পারে, যে জাতির মৃত্যুকে ভয় পায় না, তাকে আপনি মৃত্যুর ভয় দিয়ে কি করে পিছু হটাবেন? কিন্তু ইসরায়েলের কাছ থেকে এই চেতনা, এই প্রেরণা এগুলো পাওয়া যাবে না। যুদ্ধে জয়ের জন্য মৃত্যুকে আলিঙ্গন করার মতো মেন্টালিটি, মন মানসিকতা থাকতে হবে, সেটা ইসরায়েলের পক্ষে সম্ভব না। এবং ইরানি যে জাতীয়তাবাদটা, ইউনিক একটা নেশন। ইসরায়েল হচ্ছে সারা বিশ্ব থেকে কুড়িয়ে আসা ইহুদি এবং ইহুদিবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত সোকল্ড একটা স্টেট। সেক্ষেত্রে এদের পক্ষে যুদ্ধে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে জেতা সম্ভব না। এবং এই কারণেই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার আমেরিকাকে জড়িয়ে দিতে চাই। যা হোক, এটা গেলে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যুদ্ধ যদি এভাবে চলতেই থাকে তাহলে আপনার প্রচন্ড রকমের ক্ষয়ক্ষতি হবে, প্রচন্ড রকমের। সেটা শুধু ইরানের না, ইসরায়েলের ক্ষয়ক্ষতি হবে। এবং আমি বলেছি, যুদ্ধ যদি এইভাবে চলতে দেয়া হয় তাহলে ইরান এবং ইসরায়েল দুইজনের অস্তিত্ব বুঝে ফেলার চেষ্টা করবে। ব্যাপারটা কিন্তু আলটিমেট গোল এইটাই যাবে। তো সেক্ষেত্রে ইসরায়েল যেহেতু খুবই ছোট দেশ, তার অস্তিত্ব খুব সহজেই মুছে ফেলা সম্ভব। ইরানিরা যে কথা বলে থাকে, আমি আমার মতামত দিচ্ছি না। ভৌগোলিকগত দিক থেকেও ইরান অনেক অ্যাডভান্টেজ পায়, সেই জায়গা থেকে অনেক অ্যাডভান্টেজ পায় এবং পাচ্ছে। অনেক ধন্যবাদ। তারপরেও আমরা চাই আসলে যুদ্ধ থামাটাই আসলে সবার কাম্য, কারণ একটা মানুষের প্রাণও খুব গুরুত্বপূর্ণ আসলে এই পৃথিবীতে। অনেক ধন্যবাদ সিরাজুল ইসলাম এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। এ ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।